আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানকে একঘরে করতে চায় ট্রাম্প, পাল্টা পরিকল্পনায় নেমেছে চীন রাশিয়া। পশ্চিম তীরে 1200 বসতি নির্মাণে ইসরায়েলের উদ্যোগ, তীব্র নিন্দা জানালো ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, ইতালি। ইসরায়েলপন্থী প্রার্থী মেলিসা হার্নান্দেজকে পরাজিত করে মার্কিন কংগ্রেসে জয়ী আয়েশা। আল জাজিরার নিবন্ধ, ভাবমূর্তি পুনরুদ্ধারে ইসলাম বিদ্বেষকে হাতিয়ার করছে ইসরায়েল। কলকাতায় অগ্নিকাণ্ড, আতঙ্কে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকরা। প্রশান্ত মহাসাগরে মার্কিন উপস্থিতি শূন্য, আরব সাগরে পৌঁছালো রণতরী, জর্জ ওয়াশিংটন। সম্পূর্ণ পারমাণবিক শক্তি খাতে দক্ষতা রয়েছে একমাত্র রাশিয়ার, পুতিন। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইরানকে একঘরে করতে ট্রাম্পের পরিকল্পনায় চীন রাশিয়ার বাধা। ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক বিধিনিষেধ জোরদার করে দেশটির উপর চূড়ান্ত অর্থনৈতিক চাপ তৈরির লক্ষ্যে ট্রাম্প প্রশাসন সম্প্রতি ইকোনমিক ডি-ডে ঘোষণা করেছে। তেহরানকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার এই মার্কিন পদক্ষেপ বাস্তবায়নে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বেইজিং ও মস্কোর সাথে ইরানের গড়ে ওঠা গভীর টেকসই বাণিজ্যিক ও ভূ রাজনৈতিক সম্পর্ক। আন্তর্জাতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের এই একতরফা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা বাণিজ্যিক বিচ্ছিন্নকরণ নীতি সফল করা বেশ কঠিন হবে, কারণ চীন ও রাশিয়া ইতিমধ্যেই এমন একটি অর্থনৈতিক ও কৌশলগত ব্যবস্থা গড়ে তুলেছে যা মার্কিন অর্থনৈতিক চাপের আওতার বাইরে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই হুঁশিয়ারির মূলে রয়েছে ইরানকে যে কোনো ধরনের বাণিজ্যিক ও কৌশলগত সহায়তা প্রদানকারী দেশকে কঠোর শাস্তির আওতায় আনা। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে এই মার্কিন হুমকি প্রায় নিষ্ফল বললেই চলে। রাশিয়া নিজেই দীর্ঘকাল ধরে মার্কিন ও পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি। এর ফলে মস্কো মার্কিন আর্থিক কাঠামোর সীমানার বাইরে গিয়ে একটি বিকল্প বাণিজ্য ও লেনদেন ব্যবস্থা গড়ে তুলেছে। অন্যদিকে ইরানের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার চীনও মার্কিন চাপ ও নিষেধাজ্ঞাকে উপেক্ষা করার সামর্থ্য রাখে। ইরানের মোট রপ্তানিকৃত খনিজ তেলের সিংহভাগই কিনে থাকে চীন। বেইজিং ইরানের তেল ক্রয়ের ক্ষেত্রে এমন সব স্বাধীন তেল শোধনাগার ব্যবহার করে যেগুলোর সাথে মার্কিন আর্থিক ব্যবস্থার বা ব্যাংকিং নেটওয়ার্কের কোনোই সংযোগ নেই। ফলে ট্রাম্প প্রশাসন চীনের প্রধান ব্যাংকগুলোর উপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেও বাস্তবে তা প্রয়োগ করা বেশ ঝুঁকিপূর্ণ। কারণ মার্কিন চীন অর্থনৈতিক উত্তেজনার এই সময়ে যদি বেইজিং এর বাণিজ্যিক সত্তাগুলোর উপর সরাসরি আক্রমণাত্মক সেকেন্ডারি স্যাংশন চাপানো হয়, তবে তা বৈশ্বিক অর্থনীতি ও দুদেশের বাণিজ্য সম্পর্কের চরম ক্ষতি ডেকে আনতে পারে। পশ্চিম তীরে 1200 বসতি নির্মাণে ইসরায়েলের উদ্যোগ, তীব্র নিন্দা জানালো ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, ইতালি। অধিকৃত পশ্চিম তীরে প্রায় 1200 বসতি নির্মাণের লক্ষ্যে ইসরায়েলের দরপত্র আহ্বানের উদ্যোগের নিন্দা জানিয়েছে প্রভাবশালী পশ্চিমা দেশগুলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও কানাডা এই উদ্যোগকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে এবং ইসরায়েলকে অবিলম্বে এই পরিকল্পনা প্রত্যাহার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে এই বসতিগুলো অবৈধ। বিশ্বজুড়ে চাপের কারণে ইসরায়েল কয়েক দশক ধরে পূর্ব জেরুজালেমের E1 এলাকায় বসতি নির্মাণের কাজ বন্ধ রেখেছিল। ইসরায়েলের অনেক মিত্র এবং ফিলিস্তিনিদের মতে এই পদক্ষেপের ফলে আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গড়ার স্বপ্ন শেষ হয়ে যাবে, কারণ এটি পশ্চিম তীরকে দুই টুকরো করে দেবে এবং পূর্ব জেরুজালেমকে বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। গত বৃহস্পতিবার ইউরোপীয় মিত্র কয়েকটি দেশ ও কানাডার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি খুবই অস্থিতিশীল। সেখানে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলা আগের চেয়ে অনেক বেড়েছে এবং ফিলিস্তিনি অর্থনীতিও সংকটে রয়েছে। এই কঠিন সময়ে ইসরায়েলের এমন সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে। বিবৃতিতে আরো বলা হয়, এই সিদ্ধান্তের ফলে শান্তি প্রতিষ্ঠার পথ বন্ধ হয়ে যাবে এবং আন্তর্জাতিক মহলে ইসরায়েলের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করবে। পৃথক এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব এবং বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, E1 পরিকল্পনা একটি অখণ্ড ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথে অস্তিত্বের সংকট তৈরি করবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এই ঘটনায় যে নিন্দা জানিয়েছিলেন, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
ইসরায়েলের কট্টর সমালোচক ও আফগান আমেরিকান রাজনীতিক আয়েশা ওয়াহাব ক্যালিফোর্নিয়ার 14তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের বিশেষ নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি ডেমোক্র্যাট প্রার্থী ও ট্রানজিট কর্মকর্তা মেলিসা হার্নান্দেজকে পরাজিত করে সাবেক কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েলের স্থলাভিষিক্ত হয়েছেন। ক্যালিফোর্নিয়া স্টেট সিনেটে প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হওয়া ওয়াহাব গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও নীতির একজন সোচ্চার সমালোচক। তার এই জয় এমন এক সময়ে এলো যখন তাকে পরাজিত করতে নির্বাচনী প্রচারে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছিল। নির্বাচনের শেষ কয়েক সপ্তাহে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সুপার প্যাকগুলো ওয়াহাবের বিরুদ্ধে প্রচারণা এবং হার্নান্দেজের পক্ষে বিজ্ঞাপনে কোটি কোটি ডলার ব্যয় করে। এর মধ্যে এআই প্যাক সংশ্লিষ্ট ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট শুধু আগস্ট মাসেই ওয়াহাবকে পরাজিত করার প্রচারে $12 লাখ ব্যয় করে। এছাড়া আরেকটি সংশ্লিষ্ট সংগঠন নির্বাচনী লড়াইয়ে খরচ করে আরো $17 লাখ। তবে বিপুল অর্থের এই ব্যয়ের পরও ওয়াহাব তার এগিয়ে থাকা অবস্থান ধরে রাখতে সক্ষম হন এবং শেষ পর্যন্ত ক্যালিফোর্নিয়ার 14তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে প্রতিনিধি পরিষদের আসনটি জয় করেন। ভাবমূর্তি পুনরুদ্ধারে ইসলাম বিদ্বেষকে হাতিয়ার করছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে পশ্চিমা দেশগুলোতে ইসলাম বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের ডানপন্থী রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ইসরায়েল নিজেকে কট্টরপন্থী ইসলামের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের রক্ষা কবচ হিসেবে তুলে ধরছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে মুসলিম বিদ্বেষী বক্তব্য ও রাজনৈতিক প্রচারণা বেড়েছে। শরিয়া ফ্রি আমেরিকা ককাস এর মতো উদ্যোগ এবং মুসলিমদের লক্ষ্য করে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি মসজিদে হামলার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। একই সঙ্গে দেশটির সংখ্যালঘু জনগোষ্ঠী ও অভিবাসীদের বিরুদ্ধেও বিদ্বেষমূলক রাজনীতি জোরদার হয়েছে। এই পরিস্থিতির পেছনে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়কার অবস্থানের সঙ্গে বড় ধরনের পার্থক্য রয়েছে। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর বুশ একটি মসজিদে গিয়ে বলেছিলেন, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু বর্তমান মার্কিন ডানপন্থী রাজনীতিতে এমন অন্তর্ভুক্তিমূলক বার্তা অনেকটাই অনুপস্থিত। ইসরায়েলও এই রাজনৈতিক পরিবেশকে কাজে লাগাচ্ছে বলে মতামত নিবন্ধনটিতে দাবি করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে জেরুজালেমে ইসরায়েল আয়োজিত একটি ইহুদি বিদ্বেষ বিরোধী সম্মেলনে ইউরোপের বিভিন্ন কট্টর ডানপন্থী দলের প্রতিনিধিরা অংশ নেন। নেতানিয়াহু সেখানে র্যাডিক্যাল ইসলামের আগ্রাসন এর বিরুদ্ধে লড়াইয়ে এসব রাজনৈতিক শক্তিকে মিত্র হিসেবে দেখানোর চেষ্টা করেন। বিশ্লেষণ অনুযায়ী এই প্রবণতার পেছনে ট্রাম্পপন্থী রাজনীতির পাশাপাশি ইসরায়েলের জনসংযোগ ও হাজবারা প্রচারণারও ভূমিকা রয়েছে। ইসরায়েলি সরকার পশ্চিমা দেশগুলোতে ইসলাম ও মুসলিম অভিবাসীদের ঘিরে ভয় তৈরি করে নিজেদের নিরাপত্তা ও অস্তিত্বের প্রশ্নকে সামনে আনতে চাইছে বলে অভিযোগ রয়েছে। কানাডাতেও ইসরায়েল সমর্থিত একটি প্রভাব বিস্তারকারী প্রচারণার মাধ্যমে মুসলিম অভিবাসীদের হুমকি হিসেবে তুলে ধরার অভিযোগ উঠেছিল। কলকাতায় অগ্নিকাণ্ড, আতঙ্কে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি বোর্ডিং হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি নাগরিক সহ অন্তত 9 জনের মৃত্যুর পর স্থানীয় পর্যটন খাতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর কলকাতায় অবস্থানরত অনেক বাংলাদেশি পর্যটক তাদের নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরে যাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশে অবস্থানরত অনেকেই ভারতে ভ্রমণের পূর্ব পরিকল্পনা স্থগিত করেছেন। নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট, স্যাডার স্ট্রিট ও কলিন স্ট্রিট এলাকার হোটেল সমিতি ও ট্রাভেল এজেন্টরা নিশ্চিত করেছেন যে গত কয়েকদিনে আগাম টিকিট কেটে দেশে ফেরার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে মির্জা গালিব স্ট্রিটের 15G নম্বর 5 তলা ভবনের 2য় তলায় অবস্থিত শিখা ইন নামে একটি বোর্ডিং হাউসে আগুনের সূত্রপাত হয়। পশ্চিমবঙ্গের ফায়ার সার্ভিস ও জরুরি পরিষেবা মন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন, হোটেলটিতে ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা বা বৈধ পরিচালন পারমিট ছিল না। ঘটনার পরপরই কলকাতার পৌরসভা পুরো শহরের বোর্ডিং হাউসগুলোর অগ্নি নিরাপত্তা পর্যালোচনার জন্য 5 সদস্যের একটি অডিট দল গঠন করেছে। পাশাপাশি ভবনের মালিক বীরেশ্বর মিত্রের সন্ধান পেতে কলকাতা পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। এই অগ্নিকাণ্ডের খবর বাংলাদেশে পৌঁছানোর পর সেখানে অবস্থানরত পরিবারের সদস্যদের মধ্যে
চরম উদ্বেগ দেখা দেয়। ভারতে অবস্থানরত স্বজনদের অবিলম্বে সফর শেষ করে দেশে ফেরার তাগিদ দিচ্ছেন তারা। অগ্নিকাণ্ডের সময় ওই ভবনে অবস্থান করছিলেন পাবনার বাসিন্দা মোহাম্মদ খুরশিদ আলম। পরে মার্কুই স্ট্রিটের অন্য একটি হোটেলে উঠে তিনি বলেন, আগুনের খবর এবং 5 বাংলাদেশের মৃত্যুর পর আমার স্ত্রী ও বাবা মা ক্রমাগত ফোন করে বাড়ি ফিরতে বলছেন। আমি ব্যবসায়িক কাজে এসেছি, তাই দ্রুত কাজ শেষ করে শুক্রবার বিকেলেই রওনা দেব। প্রশাসনিক কড়াকড়ি বা তদন্ত প্রক্রিয়ার মধ্যে পড়ে হেনস্থার শিকার হওয়ার ভয়েও অনেকেই এলাকা ছাড়ছেন। ঢাকার বাসিন্দা ইসমাইল সরকার বলেন, আমরা চাই না এলাকার হোটেলগুলোতে চলা প্রশাসনিক অভিযানে আটকা পড়তে, তাই আপাতত ফিরে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আশায় শ্রেয় মনে করছি। কলকাতার স্থানীয় ট্রাভেল এজেন্ট গোপাল মান্না বলেন, অগ্নি দুর্ঘটনার পর অনেক পর্যটক আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই আমাদের কাছে এসে জরুরি ভিত্তিতে ফিরতি টিকিট করে দেওয়ার অনুরোধ জানাচ্ছেন। মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের চলমান উত্তেজনার মধ্যে আরব সাগরে এসে পৌঁছেছে মার্কিন পরমাণু শক্তি চালিত যুদ্ধজাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন। ইতিপূর্বে পশ্চিম প্রশান্ত মহাসাগরে মোতায়েন থাকা এই বিমানবাহী রণতরীটিকে দ্রুততার সাথে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে পাঠানো হয়। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম বৃহস্পতিবার এক বিবৃতিতে রণতরীটির পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে এই নতুন রণতরী মোতায়েনের নেপথ্যে রয়েছে মার্কিন নৌবাহিনীর মারাত্মক ভেতরের সংকট ও রাজনৈতিক অস্থিরতা। দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধরত অপর রণতরী ইউএসএস লিঙ্কন এর সেনাদের মধ্যে তৈরি হওয়া চরম মানসিক অবসাদ, খাদ্য সংকট ও স্বাস্থ্যবিধির চরম অবনতির খবর সামনে আসার পরেই এই পরিবর্তন আনলো ওয়াশিংটন। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সান দিয়েগো থেকে রওনা হওয়া ইউএসএস লিঙ্কন গত 28 ফেব্রুয়ারি থেকে ইরান বিরোধী অভিযানে অংশ নেয়। কোনো বিরতি বা বন্দরে নোঙর না করেই টানা দীর্ঘ সময় সাগরে অবস্থানের এক অভূতপূর্ব রেকর্ড গড়ে জাহাজটি। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশ পায় যে জাহাজটিতে পানীয় জল, প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রীর চরম সংকট দেখা দিয়েছে। প্রায় 5000 মার্কিন নাবিক ও মেরিন সেনার মধ্যে তৈরি হয় মারাত্মক বিষণ্ণতা। এমনও রিপোর্ট এসেছে যে কয়েকজন সেনা সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন। এই ঘটনার পর ডেমোক্রেট আইন প্রণেতারা প্রশাসনের মার্কিন যুদ্ধ পরিকল্পনার তীব্র সমালোচনা শুরু করেছেন। কোনো স্পষ্ট সমাপ্তি বা দিক নির্দেশনা ছাড়া সেনাদের এমন অমানবিক পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী যুদ্ধে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। বিশ্বজুড়ে পারমাণবিক শক্তি খাতের পুরো উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলে দক্ষতা থাকা একমাত্র দেশ রাশিয়া, এমনটাই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক শক্তি বিষয়ক এক উচ্চ পর্যায়ের বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বৈঠকে পুতিন বলেন, সম্ভবত রাশিয়াই বিশ্বের একমাত্র দেশ যার পারমাণবিক শক্তি খাতের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ চক্রে নিজস্ব প্রযুক্তি ও দক্ষতা রয়েছে। এর পাশাপাশি আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সর্বোচ্চ নিরাপত্তার মানদণ্ড এবং পরিচালনাগত নির্ভরযোগ্যতা ঐতিহ্যগতভাবেই বজায় রাখা হয়। রুশ প্রেসিডেন্ট আরো উল্লেখ করেন, এই প্রতিযোগিতামূলক সুবিধার কারণেই রাশিয়া আন্তর্জাতিক বাজারে বিভিন্ন দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজে বিশ্বব্যাপী শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইরানকে একঘরে করতে চায় ট্রাম্প, পাল্টা পরিকল্পনায় নেমেছে চীন রাশিয়া। পশ্চিম তীরে 1200 বসতি নির্মাণে ইসরায়েলের উদ্যোগ, তীব্র নিন্দা জানালো ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, ইতালি। ইসরায়েলপন্থী প্রার্থী মেলিসা হার্নান্দেজকে পরাজিত করে মার্কিন কংগ্রেসে জয়ী আয়েশা। আল জাজিরার নিবন্ধ, ভাবমূর্তি পুনরুদ্ধারে ইসলাম বিদ্বেষকে হাতিয়ার করছে ইসরায়েল। কলকাতায় অগ্নিকাণ্ড, আতঙ্কে তড়িঘড়ি দেশে ফিরছেন বাংলাদেশি পর্যটকরা। প্রশান্ত মহাসাগরে মার্কিন উপস্থিতি শূন্য, আরব সাগরে পৌঁছালো রণতরী জর্জ ওয়াশিংটন। সম্পূর্ণ পারমাণবিক শক্তি খাতে দক্ষতা রয়েছে একমাত্র রাশিয়ার, পুতিন। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।